স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়াতে বিভিন্ন প্যানেলের দাবি নাকচ করে দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। আর শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন সব বাধা বিপত্তি পেরিয়ে 9 সেপ্টেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নারী প্রার্থীকে ফেসবুকে হেনস্থার অভিযোগে শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। ডাকসু নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অপরাজেয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়াতে বিভিন্ন প্যানেল থেকেই দাবি তোলা হয়েছিল এবং এই দাবির পক্ষে তারা বেশ কিছু কারণও সামনে এনেছিল। আপনারা সেই দাবি নাকচ করেছেন। আপনাদের দিককার যুক্তিগুলো একটু শুনতে চাই। আসলে এর আগে যে ডাকসু নির্বাচনগুলো হয়েছিল সেগুলো হল কেন্দ্রিক ছিল। প্রত্যেকটা হলেই ডাকসু এবং হল সংসদ নির্বাচনগুলো হয়েছিল, কিন্তু এবারে একটু ভিন্ন মাত্রা পায়। সেটি হচ্ছে আমাদের যে অংশীজনগুলো ছিলেন তাদের সবারই পরামর্শ ছিল যে হল থেকে বেরিয়ে একাডেমিক প্লেসে এই হল সংসদ ডাকসু এবং হল সংসদ ইলেকশন করার জন্য। তো সেই দাবি বা সেই পরামর্শ অনুযায়ী আমরা এবার হল থেকে বেরিয়ে এসে 8টি নিরপেক্ষ কেন্দ্র বলবো বা একটা একাডেমিক প্লেসে আমরা 8টি কেন্দ্রে এবার ডাকসু এবং হল সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি আমাদের ছাত্র সংগঠনগুলো কেন্দ্র বাড়ানোর ব্যাপারে বারবার বলে এসেছিল। তো আমরা কেন্দ্র না বাড়িয়ে এটা মূলত আমাদের যে ডাকসু রিটার্নিং অফিসার বৃন্দ আছেন, এখানে ডাকসু যে নির্বাচন কমিশন আছে, তারা যাতে করে এটি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠান করতে পারে। আমরা কেন্দ্র আর বাড়াতে চাই না, আমরা 8টি কেন্দ্রেই ভোটটা গ্রহণ করতে চাই। তবে এই 8টি কেন্দ্রে ভোট গ্রহণ করার জন্য আমাদের যে ভোটার সংখ্যা আছে সেই সংখ্যানুপাতিক হারে আমরা বুথের সংখ্যা নির্ধারণ করেছি। আমরা তাদের যে দাবি ছিল সেই দাবির আগে আমাদের 8টি কেন্দ্রে মোট 500 বুথ রাখার কথা আমরা আগে ভেবেছিলাম, কিন্তু তারা যখন বিভিন্ন দাবি কেন্দ্র বাড়ানোর কথা বলেছিল, তো আমরা সেই কেন্দ্র না বাড়িয়ে আমরা বুথের সংখ্যা আরো 210টি বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ 8টি কেন্দ্রে রুমের সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে এবং বুথের সংখ্যা 500 থেকে 710টিতে আমরা উন্নীত করেছি। তো আমরা মনে করি এখন যে সংখ্যা আমরা নির্ধারণ করেছি বুথের সংখ্যা, এবং এখানে আরো একটা বিষয় বলবো, সেটি হচ্ছে যে আগে আমরা 8টা থেকে 3টা পর্যন্ত অর্থাৎ 7 ঘন্টা ভোটিং টাইমটা নির্ধারণ করেছিলাম। এখন আমরা আরো 1 ঘন্টা বাড়িয়ে 8টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিরতিহীনভাবে আমরা 4টা পর্যন্ত ভোট গ্রহণ করব। এর পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে যে 4টা বাজার আগে যত ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত থাকবে 4টা বাজলেও আমরা তাদের ভোট গ্রহণ যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। তো এই বিষয়গুলোর কারণে আপনাদের মনে হয়েছে যে একটা সঠিক সংখ্যা ভোট কেন্দ্র বাড়ানোর আর প্রয়োজন আমরা মনে করছি। জি, নির্বিঘ্ন ভোট এবং নিরাপত্তা সেই সব প্রসঙ্গে আমি আসব, তবে তার আগে আমি BM ফাহমিদা আলমের কাছ থেকে ঘুরে আসতে চাই। প্রচন্ড সংবেদনশীল একটি কারণে আপনি এবং একই সাথে ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণকারী নারী প্রার্থীরা এখন আলোচনায়। বারবার উচ্চারিত হচ্ছে নিরাপত্তার বিষয়টি। বিশ্ববিদ্যালয় যে সব পদক্ষেপ গ্রহণ করেছে তাতে কি নিরাপত্তার নিশ্চয়তা কোনোভাবে পাচ্ছেন? নিরাপত্তার নিশ্চয়তা তো আসলে শুধু এই একটি সিদ্ধান্তের মাধ্যমে পাওয়া সম্ভব বলে আমি মনে করি না।
কারণ যে হুমকিটি আমার কাছে এসেছে সেটি তিনি একা হুমকি দিয়েছেন বিষয়টি এমনও না, এবং হুমকি আরো এসেছে, কিছু হয়তো আমার নজরে আসেনি, কিছু হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন, মানে তাদের মতামত, তাদের চিন্তা। তো এই জায়গা থেকে আমি বলবো যে তিনি একা নন, এবং তিনি যে হুমকিটি দিয়েছেন সেটি যে আম, শুধু গণধর্ষণের হুমকি দিয়েছেন বিষয়টি তা না, তিনি বলেছেন গণধর্ষণ পদযাত্রা করতে চান। তো এই জায়গাটিতে আমি বলবো যে যে আমাদের যে মানে মব অ্যাটাকের যে কালচারটি শুরু হয়েছে এটি সেটির সাথে খুব মানে রিলেটেড। বলবো যে তিনি শুধু একা এই ধরনের মানসিকতা ধারণ করেন তা নয়, আরো অনেকে আছেন যারা আমার আশেপাশে আছেন, আমার সহপাঠী, বা আমরা হয়তো একই সাথে চা খাই, একই সাথে আমরা বিতর্ক করি, একই সাথে আমরা ক্লাব করি, হ্যাঁ একই সাথে আমরা হয়তো গল্প করি, কিন্তু তারা মনে মনে নারীর প্রতি, আমার প্রতি এই ধরনের ধর্ষকামী মানসিকতা নিয়েই আসলে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তো আমি বলবো শুধু এই একটি সিদ্ধান্ত দিয়ে আসলে মনে হয় না যে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ডাকসু নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতির সময় থেকেই সাইবার বুলিং সহ নিরাপত্তা সংক্রান্ত বেশ অনেকগুলো অভিযোগই ছিল। তো প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি হলগুলোর নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। কোনোটারই কি পুরোপুরি সমাধান হয়েছে এখন পর্যন্ত? আর তাছাড়া এখন যে প্রচারণার সময়, এই সময়টাতে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে কি? সাইবার বুলিং বিষয়টি তো একদমই ভাইরাসের মতো, মানে শুধু আমি একা না, যে কোনো নারী, মানে অসংখ্য নারী এবার কিন্তু ডাকসু নির্বাচনের অন্যতম অ্যাক্টিভ যারা লড়ছেন তাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন নারী যারা আলোচনায় আছেন। উমা ফাতেমা আপু যিনি আছেন, তারপরে আমি যদি বলি জিনি আক্তার, তারপর ফারিয়া ইসলাম, তারপর ইমি আপু, তো এবং আমি, মানে আরো এবং অসংখ্য নারী প্রার্থী কিন্তু আমরা দেখছি। তারা সবাই এই একটি বিষয়ে অভিযোগ করছেন যে তারা আসলে ভীষণ পরিমাণে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। মানে এটিকে আমি জানি না বন্ধ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা নেওয়া হতে পারে, কারণ এটি প্রশাসনের কাছ থেকে আমরা কোনো ধরনের কথাই আসলে শুনিনি। কারণ এবং আমরা যদি এই প্যাটার্ন গুলি লক্ষ্য করি, মানে নারীর প্রতি যে সাইবার বুলিং, সাইবার অ্যাটাক, সেটি আসলে কোন কোন ক্ষেত্রে করা হয়? যারা নারীর স্বাধীনতা নিয়ে কথা বলছে, নারীর নিরাপত্তা নিয়ে আলাদা করে কথা বলছে, এবং একটি গোষ্ঠী তাদের মতাদর্শের বিরুদ্ধে যখন বলা হচ্ছে যে যারা 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 তাদের পরিচয়কে আসলে ধর্ম দিয়ে ডিফাইন করে, রাজনৈতিক পরিচয়কে ধর্ম দিয়ে ডিফাইন করতে চায়, তাদের বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে তখন আসলে আরো বেশি সংঘবদ্ধভাবে অ্যাটাকগুলি করা হচ্ছে। তো মানে অনলাইন অফলাইন আসলে দুই জায়গাতেই নারীর অনিরাপদ বিষয়টি আছে। আর আমার আরেকটি প্রশ্ন যেটি ছিল যে এই মুহূর্তে প্রচারণার এই সময়টাতে কোনো ধরনের বাধার সম্মুখীন সরাসরি হচ্ছেন কিনা? ফাহমিদা, সম্ভবত নেটওয়ার্কের কোনো ইস্যু আছে, আমি ফিরবো আপনার কাছে। জি, আমি জি 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 বলুন। হ্যাঁ, আচ্ছা, মানে যদি শুধু আমার ক্ষেত্রে বলি, আমি এই হুমকিগুলি মানে টানা আসার পর থেকে আমি ক্যাম্পাসে যাই, হ্যাঁ, তবে এবং আমি আসলে প্রশাসনের কাছ থেকেও এক ধরনের সাপোর্ট, এক ধরনের আশার বার্তা হয়তো চেয়েছিলাম, তারা হয়তো নিচে থেকে আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে এই আশ্বাসটি দিবেন যে না, আপনি করতে পারেন, আপনি আপনার প্রচারণা আসলে চালিয়ে যেতে পারেন। এরকম গণধর্ষণ আপনার সহপাঠীদের কাছ থেকে এবং একই ক্যাম্পাসের মানুষের কাছ থেকে আপনার কাছে এই ধরনের হুমকি আসছে, হ্যাঁ, এবং আপনি মানে এর থেকে আরো কুরুচিকর ইয়েও আমার ইনবক্সে আছে, যেটি সবার সামনে আসে। তো আমি চেয়েছিলাম যদি এই ধরনের মানে একটি যোগাযোগ বা এই ধরনের একটি আশ্বাস আমি পেতাম, তাহলে আমার জন্য প্রচারণার কাজটি আরো সহজ হতো, বা আমি আগামীকাল যে ক্যাম্পাসে যাব সেটি আমি কার ভরসায় যাবো আসলে।
জি, তাহলে এই বিষয়টি নিয়েই আমি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীর কাছে আসতে চাই। স্যার, নিরাপত্তা ইস্যুটি আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? আপনি হয়তো বলবেন বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছে, সেই খবর আমরা প্রতিনিয়তই পাচ্ছি। সেসব কমিটির মধ্যে কতটা সমন্বয় আছে বা তাদের কাজের মনিটরিং করা, এগুলো আসলে কতটা গুরুত্বের সাথে এগোচ্ছে? নিরাপত্তা ইস্যু নিয়ে তো আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের আমরা নির্বাচন কমিশন প্লাস বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবসময় এটি নজরে রাখছি এটি। তবে আমরা 26 তারিখ থেকে আমাদের প্রচার প্রচারণা শুরু থেকেই আমরা সেটি নজরে রাখছিলাম। আপনি যেটা বলেছেন যে আমরা এখানে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আমাদের কমিশন থেকে সাইবার সেল গঠন করা হয়েছে। তো এগুলো আমরা এইগুলো গঠন করেছি, এগুলোর মাধ্যমে আমরা কাজ করছি এবং আমরা প্রতিটা হলে আমরা ক্যাম্পাসে এবং প্রতিটা হলে আমরা ভিজিট করছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি এবং তারা আমরা এই ইনফরমেশন আমরা পাচ্ছি যে নির্বিঘ্নে হলগুলোতে এবং ক্যাম্পাসে সবাই প্রচারণা করতে পারছি। এখন হঠাৎ করে গত পরশু যে ঘটনাটি ঘটেছে, এখন একটা রিটকে কেন্দ্র করে এটা খুবই একটা দুঃখজনক একটা ঘটনা। ফাহমিদা আলমকে যে ধরনের ভাষায় একজন ছাত্র আক্রমণ করেছে, এটি আসলে খুবই দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে ভাবতেও পারি না আমাদের একজন শিক্ষার্থী এ ধরনের ল্যাঙ্গুয়েজ বা এ ধরনের সোশ্যাল মিডিয়াতে এটি বলতে পারে। তো আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে প্রশাসনের দিক থেকে প্রক্টোরিয়াল বডি থেকে ওখানে একটা কমিটি গঠন করা হয়েছে 3 সদস্যের। আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের যে টাস্ক ফোর্স আছে সেখান থেকেও আমরা সাথে সাথেই আমরা একটি 2 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছি। আপনারা জানেন যে অলরেডি 6 মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, আলী হোসেনকে, এবং তার যে অপরাধ তাকে আমরা দেখেছিলাম, আমাদের তদন্ত কমিটি দেখেছে এবং সে তার অপরাধ স্বীকার করেছে এবং এটি সাইবার সেলে এটি পাঠানো হয়েছে। সুতরাং 6 মাসের যে বহিষ্কারাদেশ এটি শেষ না, হয়তো আরো তদন্ত হবে, সাইবার সেলে রিপোর্ট আসবে, তারপরে না কিন্তু পটেনশিয়াল রেপিস্ট যখন এই ধরনের হুমকি যদি দিয়ে থাকে সেটা তো ফৌজদারি অপরাধের মধ্যেও পড়ার কথা। শুধুমাত্র বহিষ্কার নিশ্চয়ই তার শাস্তি হতে পারে না। গণধর্ষণকে একটা পদযাত্রায় নিয়ে যাওয়া, মানে ধর্ষণ যে একটা অপরাধ সেটাকে পাবলিক একটা ইভেন্ট বানিয়ে ফেলতে পারি আমরা, এই ধরনের মন মানসিকতা যার আছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে? নিশ্চয়ই এটা বিশ্ববিদ্যালয় যে আমাদের আইনানুগ যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করবে। আমাদের ইমিডিয়েট যে অ্যাকশনটা নেওয়া দরকার সেই অ্যাকশনটা, যেটা আমাদের যে প্রক্টর অফিস, আমাদের প্রক্টরের যে এখতিয়ার, সেই প্রক্টরের এখতিয়ার হচ্ছে তিনি সর্বোচ্চ 6 মাসের জন্য কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থী যদি অপরাধ করে থাকে তাকে বহিষ্কার করতে পারে। তাৎক্ষণিকভাবে এটি তিনি করেছেন এবং এটি আমাদের যে নারী নির্যাতন যে সেল আছে, প্রতিরোধ সেল আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি এটি করে তার এখানে যে ধরনের বিচার বা শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া দরকার সে ধরনের অবশ্যই শাস্তির ব্যবস্থা বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হবে, এটি আমি বলতে পারি। তবে আপনি যেটি বলেছেন ফৌজদারি অপরাধের বিষয়টি, সেটি যদি এ ধরনের কোনো ভিকটিম যদি এ ধরনের কোনো মামলা করে থাকে তাহলে সে ধরনের ফৌজদারি অপরাধের কারণে তাহলে অবশ্যই সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরাসরি ভিকটিমকে জিজ্ঞেস করি, তিনি যেহেতু আমাদের সাথেই আছেন। ফাহমিদা, আপনি কি এই ধরনের কোনো আইনানুগ কোনো পদক্ষেপ নেবেন কিনা বা নেয়ার কথা ভাবছেন কিনা? আসলে আমার মানে আইন যথেষ্ট কারণ আছে, হ্যাঁ, এবং যদিও এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে বা এই যে কনস্ট্যান্টলি বুলিং এর শিকার হওয়া বা হুমকির শিকার আমি হচ্ছি, সেখান থেকে আসলে আমি ঘর থেকে আসলে বের হয়ে ওই ডিসিশনটি এখনো নিতে পারিনি। কিন্তু আমি মনে করছি, মানে ওভারঅল আমি মনে করছি যে
এই এই যে অপরাধ প্রবণতা, এই যে ধর্ষকামী মনোভাব, এটিকে আসলে শুধুমাত্র শুধুমাত্র একজনকে আসলে বিচার করে এই ঘটনার সুরাহা করা সম্ভব না। আমার মনে হয় যে আমরা যদি এক ধরনের জ্ঞানতাত্ত্বিক বা সাংস্কৃতিক এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে এবং প্রশাসনের যদি যথেষ্ট এই ক্ষেত্রে থাকে, মানে নজর থাকে, তাহলে আমার মনে হয় যে এই বিষয়গুলিকে নির্মূল করা, মানে পুরোপুরি নির্মূল করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। এবং ডাকসু নির্বাচন অনেক বছর পর একটা খুব উৎসব মুখর একটা পরিবেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরাও চাই নির্বিঘ্নে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এই নির্বাচনটি অনুষ্ঠিত হোক এবং ক্যাম্পাসে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে কেউই না থাকুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী যুক্ত ছিলেন ছাত্র সংসদ নির্বাচনে অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম। তাদের সাথে কথা হচ্ছিল। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত ১০টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।